আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। সাথে আজকে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলাজাত। আলাজাতকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন 3টি পত্রিকা নিয়ে আমরা শিরোনাম পড়ি এবং তার খবর বিশ্লেষ করি। এক একজন অতিথি থাকে, তেমনি আজকে অতিথি সাংবাদিক আলাজাত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আজকে মালঞ্চ বুক সেন্টার, রাজা মেনশনের 2য় তলা। এর স্বত্বাধিকারী জনাব অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করব। পুরো অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছেন শেখ নুরুল ইসলাম সাহেবকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, পত্রিকা হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পড়ার আগে আমি আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার 10 ডিসেম্বর 2025, 25 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 19 জমদিউসানি 1447 খ্রিস্টি। যথারীতি পত্রিকা পড়ার পর আপনার কাছে আরেকটা খবর বিশ্লেষণের জন্য। খবরের বিশেষ দিক খুব বড় করে লেখা, সেটাই আগে পড়ে শোনার চেষ্টা করছি। প্রধান শিরোনাম এটাই। আজকালের মধ্যে নির্বাচনের তফসিল। আরপিওর কয়েকটি ধারা পরিবর্তন করে গেজেট, নৌকা থাকছে না ব্যালটে, ডাকযোগে ব্যালট গণনার বিশেষ প্রক্রিয়া। অনুমোদনহীন আন্দোলন সমাবেশে আইনি ব্যবস্থা। সিইসি চাইলেন প্রধান বিচারপতির সহযোগিতা। আরো খবর আছে এই সম্পর্কে। দলের অবস্থান পরিষ্কারের উজ্জীবিত নেতাকর্মীরা, শফিল আলম দোলন। তারেক রহমান বলেছেন, কথার পর্যন্ত রাষ্ট্র চলে না, পরিকল্পনা লাগে। আরো এই সংক্রান্ত খবর। প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা, অবশেষে সব শঙ্কা আর অনিশ্চয়তার অবসান ঘটে নির্বাচনের চূড়ান্ত ধাপে বিশেষ করে বাংলাদেশ। অদিতি করিমের আরো খবর। মানবাধিকার লঙ্ঘন পদে পদে। এই ছিল মোটামুটি প্রথম দিকে। সেটার এই পৃষ্ঠারই নিচের অংশে পড়ব। ভোট জোটের হিসাব নিকাশ, সমঝোতার ভিত্তিতে প্রার্থী 8 দলীয় জোটের। বিএনপির শরিকদের আসন চূড়ান্ত চলতি সপ্তাহে। ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেওয়া হবে জামাতের আমির। আরো খবর আসছে। ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর ভরে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। ইতালি কোম্পানির আওতায় লিওয়ার 2 যুদ্ধ বিমান সরবরাহ করবে। একক প্রার্থী এনসিপি এবি পার্টির জোটে। আরো খবর। 1971 সালের একটি খবর তুলে ধরা হয়েছে এখানে আজকে, যেহেতু বিজয়ের মাস। 57 চা শ্রমিককে হত্যা। 1971 সালের শনিবার দিনটি ছিল। সকাল 10টার দিকে শহরতলির আউট সিগনালে ভাড়াউড়া চা বাগানের দক্ষিণ দিকে প্রবেশ করে 56 জন গণহত্যা করে। 56 জন শ্রমিককে কিছু বোঝার আগে গুলি করে হত্যা করা হয়। 57 জনকে। সাংবাদিক নিপীড়ন, 15 মাসে ভুক্তভোগী 1073 জন, টিআইবি রিপোর্ট। আর বরিশালে হাতুড়িপেটা সাভারে হামলা, হুমকি কুড়িগ্রামে। বেশ কয়েকটা খবর একসাথে বিশেষ ঘটেছে। শেষ পৃষ্ঠায় বাংলাদেশি প্রতিদিন। মহামারীর মতো ভাঙছে সংসার, অর্থাৎ সংসারের ভিতরে যে মহামারী, সেটাকে মহামারী ধরা হয়েছে। তার কিছু খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। বাড়ছে বিচ্ছেদ, নারীরা এগিয়ে। 3 বছরে ঢাকায় 47,574টি। চলতি বছরে ঢাকা উত্তরে 8,407, দক্ষিণে 8,174। ঢাকার ভিতরে বেশি ঘটনাগুলো ঘটেছে বলে পত্রিকায় এসছে। আইএলটিএস পরীক্ষায় জালিয়াতি, ব্রিটেন হোম অফিসের নেতিবাচক তালিকায় বাংলাদেশের জন্য অত্যন্ত একটা দুঃসংবাদ। বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার পর বাড়িতে এগুন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা এটা। মেহেরপুরে বিএনপির কন্দলে ফায়দা নিতে চায় জামাত, এখানে ছবি সহ আসছে। 2 আসনেই প্রধান রাজনৈতিক শক্তি নির্বাচনী প্রতিবেদন। বিএনপি নানা অনৈক্যের কারণে এই খবরটি এসছে এখানে। জাতীয় ঐক্যমত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। ছাত্র উপদেষ্টা পদত্যাগ যে কোনো সময়, যেহেতু 2 জন ছাত্র উপদেষ্টা এখনো সরকারে আছে, তারা নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তারা ভোট যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে, এই কারণে এটা হয়েছে। নারীদের সামনে রেখেই গড়ে উঠুক নতুন বাংলাদেশ, বেগম রেখা পদক পেলেন 4 নারী। বেগম রেখা দিবস উপলক্ষে প্রতি বছর এটা করা হয়, একটু ভালো দিক। এখন কি কারণে এই ডাবল মার্ডার?
আমরা জানি যে ঢাকায় গৃহকর্মী মা মেয়েকে হত্যা করা হয়েছিল, তার কারণ কি, তার উদ্ঘাটনের একটি খবর। টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পে ইউনেস্কোর স্বীকৃতি বাংলাদেশের জন্য অত্যন্ত একটা ভালো খবর। এগুলো বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির বুনন শিল্পে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি আমাদের ইউনেস্কো, গর্বের বিষয় এটা আমাদের। আরো খবর পড়ে শোনার চেষ্টা করছি। ইউরোপে রাজনৈতিক আশ্রয় প্রায় বন্ধ। রাজনৈতিক রাষ্ট্রে বাংলাদেশ থেকে যারা যেত ইউরোপে সেটা বন্ধের দিকে চলে আসছে। হারাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বিনিয়োগ পাওয়া 41,000 কর্মীর মধ্যে বাংলাদেশের মাত্র 290। 41,000-এ 290, এটা একবারে শূন্যের কোঠায় ধরতে গেলে। 2 মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ 38 যুবকের। লিবিয়া হয়ে ইতালি যাত্রা। এই যে ঘটনাটা সবসময় ঘটে থাকে, বিশেষ করে যারা বিদেশ যায় তাদের জন্য অত্যন্ত হুঁশিয়ারি খবর, একদম সতর্ককরণ খবর। আরো খবর, ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা 400 ছাড়লো। বিআরটিসির সঙ্গে বৈঠক, ইতিবাচক ফল আসেনি। আর একটি ব্যতিক্রমধর্মী খবর, প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা। এই ধরনের অভিনব কিছু ঘটনা ঘটে যায় এরকম। এই আরেকটি খবর পড়ি, আমি শেষ করব। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি। এই একটা খবর। এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটে আসছে। আজকে খবর বিশ্লেষণের জন্য তো আজকে যেহেতু বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম হচ্ছে আজকালের মধ্যে নির্বাচনের তফসিল। এই নির্বাচনটা খুবই প্রত্যাশিত। তারপরে কি সংখ্যা কাটছে কিনা আপনার ধারণা? সংখ্যাটা কাটছে না। যদি আজকালের মধ্যে ঘোষণা হয়ে যায় তাহলে তো সংখ্যা সবার কেটে যাবে। জি, এরপরও সংখ্যা কিন্তু কেউ হয়তো সংখ্যা প্রকাশ করতে পারেন। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। আমরা এই জায়গায় থাকি যে আমরা এই তফসিলটা খুব তাড়াতাড়ি, অর্থাৎ আজকালের মধ্যেই যেভাবে এসছে খবরটা সেইভাবেই আমরা পাই, এবং সময় কিন্তু শেষ হয়ে যাবে। গত 2-3 দিন থেকে গতকাল দেখলাম একজন বলেছেন, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট, যে 11 তারিখে তফসিলটা ঘোষণা করা না যায় তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। তো আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের একটা ব্যাপার আছে, মাননীয় প্রধান উপদেষ্টার সহযোগিতা চাওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি এবং আশা করছি যে তফসিলটা ঘোষণা হয়ে যাবে। তফসিলটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের নির্বাচনী যে আমেজটা উৎসবের দিকে এগুতে থাকবে। এখানে একটা উল্লেখ করেছে, দেখেন, প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা। অদিতি করিম একটা বিশেষ প্রতিবেদন লিখেছেন, লিখেন শেষ পরীক্ষা এটা, যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার বিদায় নেবে, এখানে নির্বাচিত সরকার আসবে। সুতরাং এর চেয়ে যে বড় পরীক্ষা বা যে কঠিন পরীক্ষা আমাদের বর্তমান সরকারের জন্য নেই বলা যায় এই মুহূর্তে। অনেকগুলো পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন, ফলাফল হয়তো নানা রকম হয়েছে। কোনোটা হয়তো 1 পেয়েছেন, কোনটা 2 পেয়েছেন, কোনটা 3 পেয়েছেন, এরকম আছে। কেউ কেউ বলছেন যে কোনো কোনো ক্ষেত্রে 0 আছে, 0 আছে। তো আমরা এই নির্বাচন, আমি যে কথাটা দিয়ে শুরু করেছেন, যে এই নির্বাচনটা হচ্ছে খুব প্রত্যাশিত। সেটাই, বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশে একটা নির্বাচনের জন্য পুরো জাতি অপেক্ষা করছে। এতদিন নির্বাচন হয়ে যাওয়ার কথা। আগের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো কিন্তু 3 মাসের মধ্যেই নির্বাচন করেছে। এটা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আশা ছিল যে হয়তো 3 মাস নয়, 6 মাসের মধ্যেই নির্বাচনটা হয়ে যায়। সেটা হয়ে ওঠেনি। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। বর্তমানে আমরা আরেকটা কিছু ঘটতে পারে বলেও ঘটছে। আমরা এখন যে আশঙ্কার মধ্যে আছি, সেটা ধরেন আমাদের বর্তমানে যে আমাদের জাতীয় নেত্রী, জাতীয় অভিভাবক বলা যায় রাজনীতির ক্ষেত্রে, বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল, খুব জীবন সংকট সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ। এই জায়গায় একটা সবাই একটু উৎকণ্ঠার মধ্যে আছেন, একটা দোলাচলে আছেন তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে। তিনি বাইরে যাচ্ছেন না, কখনো শোনা যাচ্ছে বাইরে আবার চিকিৎসা, এবং এখন কালকের খবরে যে বোঝা গেছে, টেলিভিশন করে দেখেছি, বাইরে যাওয়ার মতো এখন আর কি বডি শারীরিক অবস্থাটা নেই। তবুও দেশে তো চিকিৎসা চলছে, এবং আমাদের দেশের চিকিৎসাও আমরা বলতে পারি না যে একেবারে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে। যদি সেরকম হয় তাহলে হয়তো আমরা আশা করছি যে তিনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে সক্রিয় হবেন, এবং এই নির্বাচনে তার অংশগ্রহণ করার কথা। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, নেতৃত্ব দেবেন। জাতি এই মুহূর্তে তার মতো একজন নেতার অভাব বোধ করছে।
সুতরাং এটা একটা বিষয় সবার মধ্যে একটা উদ্বেগের কারণ হয়ে আছে। এই সেই সঙ্গে আছে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে একটা প্রধান বিরোধী দলের তিনবারের নির্বাচন দল, এই দলের যদি কিছু একটা হয়ে যায় প্রধানমন্ত্রীর, সাবেক প্রধানমন্ত্রী, আল্লাহ না করুক, আমরা চাই যে তিনি সুস্থ হন। তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানি। তিনি হয়তো আসবেন। একটা নির্বাচন, একটা উৎসব, নির্বাচন আমাদের কাছে উৎসব। এটা এই ব্যাপারে কিছু একটা নির্ভর করছে, নির্বাচনটা আদৌ সেই দিন হবে কিনা, এটা বলে মনে করছি। আমরা আশা করি, আমরা আশা রাখি যে আমরা উৎসবটা যথাযথভাবেই উদযাপন করব। আরেকটি কথা, যে ততটুকু সংস্কার হবে যতটুকু আমলাতন্ত্র চাই। এই আমলাতন্ত্রে চাওয়ার উপরে কি সংস্কার? ইফতেখারুজ্জামান টিআইবির তিনি যে কথাটা বলেছেন, আসলে এখন এটাই দেখা যাচ্ছে। অনেক কথা আমরা শুনলাম, সংস্কার সংস্কার সংস্কার, অনেক সভা হলো, অনেক সমিতি হলো, অনেক কমিটি হলো, অনেক কমিশন হলো, বৈঠকের পর বৈঠক হলো। এই বৈঠকগুলো নিয়ে নানান প্রশ্ন আসছে। সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়নি, কিছু রাজনৈতিক দলকে নিয়ে করা হয়েছে, এরপরেও কিন্তু শেষ হয়নি। শেষ কথাটা কঠিন শক্ত কথা একটা বলছে, কিন্তু কঠিন শক্ত। আমলাতন্ত্র যা চাই সেটাই হবে সংস্কার, তাছাড়া কোনো সংস্কার হবে। আমলাতন্ত্রের উপর সবসময় দায়টা থাকে, কিন্তু সংস্কারই তো শেষ হলো। সংস্কারের যে প্রতিবেদন বা সংস্কারের যে কার্যক্রম শুরু করা, কোনো কিছুই তো আসলে হয়নি। সংস্কার কার্যক্রম শুরু হয়নি, সংস্কার নিয়েও নানান প্রশ্ন, সংস্কার প্রস্তাব নিয়ে নানা প্রশ্ন আছে। যেমন নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন আছে, এরপরে অন্যান্য বিষয় নিয়েও নানান প্রশ্ন আছে, সংস্কার নিয়েও প্রশ্ন আছে। আমরা অন্য খবরে যাই, যে 1971 একটি ঘটনা তুলে ধরা হয়েছে। 57 জন স্টাফ শ্রমিক শ্রীমঙ্গলে একসাথে হত্যা করে, দাঁড় করে হত্যা। আমি একটা কথা, উদাহরণের মধ্যে একটা কথা বলে থাকি প্রায়, যেহেতু নিজে 71 দেখেছি, কিছু ভূমিকা রাখারও সুযোগ হয়েছে। ছোট ছিলাম হিসাবে কিছু কাজ করা সাধ্য মতো তখনকার বয়স অনুযায়ী যতটুকু করা করেছে। এবং আরেকটা কাজ আমি যেটা করেছি, যে আমি আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছি এবং করছি। আপনার মুক্তিযুদ্ধ কিছু বইও আছে। আমি এই যে গণহত্যাগুলো, অনেকগুলো গণহত্যার কথা লিখেছি। এই যে 57 জন শ্রমিক, এই বিষয়টা বিভিন্ন সময় লেখা হয়েছে। আজকে নতুন করে, প্রতি বছরই কিন্তু নতুন করে গণহত্যার কথাগুলো সামনে আসে এই কারণে যে মানুষ কিভাবে আত্মদান করেছে, মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে 71-এ। এই যে প্রশ্ন তুলেন কেউ কেউ, 30,000, 30 লাখ, 7,000, কেউ কেউ তো বলেন 2,000, 3,000 পর্যন্ত, নাকি 2,000, 3,000 বেশি নাকি হয়নি। যারা এই প্রশ্নগুলো তুলে এই কথাগুলো বলেন, তাদের কি এতটুকু ধারণা নেই যে এক একটি জায়গায় যদি 57 জন, 100 জন, 200 জন, 500 জন, 1000 জন করে হত্যা করা হয় প্রতিদিন, কত লাখ মানুষ, এবং একটি জায়গাতে যদি প্রায় 100-র মতো করে হওয়া হয়, তাহলে কত হাজারও আছে। 30 লাখ আমরা একটা হিসাব পেয়েছি, 30 লাখ। এই 30 লাখ মানুষকে হত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দূষররা। এই 57 জন শ্রমিককে হত্যা করা হয়েছে পাড়ায়। এরকম আরো অনেকগুলো চা বাগানে হয়েছে, আমাদের সিলেটে তো অনেকগুলো হয়েছে, সিলেটেও চা বাগানে হত্যাকাণ্ড হয়েছে। তো আমরা যারা আত্মদান করেছেন বিজয়ের মাসে, বিশেষ করে আমাদের স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে এইগুলো সামনে আসে। বিজয়ের মাসে আমরা যারা, শুধু এই 57 জন শ্রমিক না, আরো যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মদান করেছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যুদ্ধাহত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধারা, সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটা, আপনি তো সাংবাদিকতায় আছেন, বরিশালে হাতুড়ি পেটা, সাভারে হামলা, হুমকি করিল সাংবাদিক নিপীড়ন, এই যে অবস্থাটা। সাংবাদিক নিপীড়ন যুগে যুগে ছিল, সবসময় ছিল। তবে আমরা গত 15 মাসে যে চিত্র বাংলাদেশে দেখলাম, সেটা আসলে কল্পনা করা যায়। 1073 জন ভুক্তভোগী এই যে 15 মাসে। এর থেকে যারা এসব কাজে জড়িত, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বিরত হওয়ার জন্য। আর সাংবাদিকরা যদি সত্য প্রকাশ করতে না পারেন, সেটাই, সাংবাদিকরা যদি মুক্ত হাতে লিখতে না পারেন, কথা বলতে না পারেন, তাহলে একটা দেশ, একটা সমাজ, দেশ জানবে কেমন করে, কি হতে পারে, দেশ জানবে কোত্থেকে? সংবাদ যারা এই কাজটা করছেন তারা নিবৃত হন, আর যারা নিবৃত না হবেন তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই দাবি জানাবো সরকারের কাছে, তাদের বিরুদ্ধে
ব্যবস্থা, আইনি ব্যবস্থা। এখানে আমরা যতটুকু জানলাম প্রিন্ট মিডিয়া এবং হচ্ছে আপনার ইয়ে মিডিয়া যেটা আর কি, সবই, সব মিডিয়া থেকে সাংবাদিক বলতেই, জি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুই সব। জায়গায়। এখন তো আমাদের অনলাইন মিডিয়ার কাজ। আরেকটা কথা, ওই যে মানবাধিকার নিয়ে একটা দেখা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পদে পদে, এটার উপরে একটু মানবাধিকারের বিষয়টা তো গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানবাধিকারের লঙ্ঘন হয়, আগেও যে হয়নি তা না, হয়েছে, কিন্তু আমরা যে আশাটা করেছিলাম যে আগের অবস্থা থেকে উত্তরণের, সেই উত্তরণটা হয়নি, বরং বেড়েছে। এটাই এই প্রতিবেদনও সেটাই দেখানো হয়েছে। সুতরাং এই ব্যাপারেও সচেতনতার প্রয়োজন, দায়িত্বশীলতার প্রয়োজন, সরকারের ভূমিকার প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু শেষ পৃষ্ঠা একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। এই যে মহামারীর মতো ভাঙছে সংসার, বিশেষ করে ঢাকার চিত্র তুলে ধরা হচ্ছে। এই চিত্র তো সারা বাংলাদেশেই আছে, ঢাকা কি অবস্থা দেখেন, 3 বছরে ঢাকায় 47,574টি এই যে বিচ্ছেদ, এবং এটা নারীরাই এগিয়ে, অর্থাৎ নারীদের পদক্ষেপটাই এগিয়ে। এ ব্যাপারে আপনি সাংবাদিকের চোখে কি দেখেন বলেন তো? এই অবস্থায় যদি থাকে তাহলে সংসার কোথায়? এটা যে আমাদের পারস্পরিক বোঝাপড়ার অভাব, এই জায়গাটা যেটা সমস্যাটা হচ্ছে যে পারস্পরিক ওর সাথে আমি একটু যোগ দিই, কালকে একটা মাহফিল ছিল, এইটা বিয়ের ব্যাপারটা বলা হয়েছে, যদি পারিবারিক ভাবে সেটেল হয়ে যে বিয়েটা হয়, এটা যদি স্থায়িত্ব যেরকম হয়, অর্থাৎ মা বাবা আত্মীয় স্বজন না জেনে যে বিয়েগুলো হয়, অর্থাৎ ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে পছন্দ করে বিয়েগুলো হয়, ওই ক্ষেত্রে বেশি এই ঘটনা ঘটে বলে কালকের একটা মাহফিলে আমি শুনি আসি। তারই একটা প্রতিচ্ছবি দেখছি। এটা কারণ হচ্ছে যে একজন আরেকজনকে জানে না, যে এই যে বিয়ে হয়, পারিবারিক ভাবে যে বিয়েটা হয়, সেটা হচ্ছে এমনও তো হয় যে সকালে বসে অভিভাবকরা ঠিক করে ফেলেন বিকেলে বিয়ে। জি, এমন তো হয়েছে না? দুজনে অপরিচিত, এটাও হয়েছে। দুইজন অপরিচিত মানুষের মধ্যে বোঝাপড়াটা অনেক সময় হয় না, যে কারণে এই ঘটনাগুলো ঘটে। আর আরেকটা হচ্ছে আমাদের ধরেন আধুনিক তার ছোঁয়া যারা পেয়েছে বা নিজের থেকে যারা পছন্দ করে বিয়ে করে, তাদের প্রথম যে সম্পর্কটা বা প্রথম যে আকর্ষণটা থাকে, সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, এবং ব্যক্তিত্বের লড়াই চলে আসে, এবং এই ধরনের বিয়েগুলো বেশি ভেঙে যায়, কিন্তু ব্যক্তিত্বের লড়াই চলে আসে এখানে। আরেকটা হচ্ছে যে অনেকের হয়তো স্বামী স্ত্রী দীর্ঘদিন, তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব, এই দূরত্ব কিন্তু বিয়ে ভাঙার একটা কারণ হতে পারে। এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত খারাপ একটা দিক। এই ব্যাপারে অভিভাবকদের যেমনি দায়িত্বশীল হতে হবে, বিয়ে দেওয়ার আগে ছেলে এবং মেয়ের মতামত নিতে হবে, এবং পরিবারের মধ্যে, দুইটা পরিবারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং দুজনের মধ্যে একটা বোঝাপড়া বা দুজনে একজন কারকে জানার একটা সুযোগ করে দিতে পারলে ভালো হয়। না, এটাকে দেখেন মহামারীর সাথে তুলনা, অবশ্যই মহামারী। আমাদের সমাজে এইভাবে বিয়ে ভাঙতো না, সেই এখন ভাঙছে না। আমরা আশা করি যে এই খবরের মধ্য দিয়ে আমরা সচেতন, অনেকগুলো কারণ আছে, এগুলো এখন গবেষণার বিষয়, এবং গবেষণা যারা এইসব বিষয়ে গবেষণা করেন বা করছেন, তারা এই বিষয়গুলো কারণগুলো জানেন, তাদেরকে নিয়ে, তাদের মতামত নিয়ে একটা পথ তৈরি করা যেতে পারে। আর একটি কথা, যে নারী আন্দোলনের সূতিকাগার যেখানে বেগম রোকেয়ার কথা বলা হচ্ছে, যে কি এক দুঃসময় নারীদেরকে আন্দোলিত করে নারীদেরকে শিক্ষার দিকে নিয়ে এসেছিল, তার আজকে স্মরণ সভায় নারীদের সামনে রেখে বাংলাদেশ তাকে সম্মান দিয়েছে, তার স্মরণে একটি দিন পালন করা হয়, একটি বিশ্ববিদ্যালয় হয়েছে, তার নামে পদক হয়েছে, শুধুমাত্র বেগম রোকেয়ার আদর্শটা ছড়িয়ে দেওয়ার জন্য নারীদের মধ্যে। আমরা ফলাফল দেখছি, আমাদের নারীরা তাকে অনুসরণ করছেন এবং নিজেরা এগিয়ে আসছেন, আমাদের নারীরা কিন্তু অনেক দূর এগিয়ে আসছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই 1-2 দিন আগেও তার সম্পর্কে এমন কিছু মানুষ বা এমন কোন মানুষ এমন মন্তব্য করেছেন যেটা গোটা জাতির জন্য লজ্জা। সেটাই, যেখানে গর্ব করার মতো একটা নাম বেগম রোকেয়া আমাদের, সেখানে তার আসলে যারা নিন্দুক সবসময় তারা নিন্দুকই থাকে, আর যারা ভালো দিক দেখার চেষ্টা করে তাদের কাছে ভালো দিক। এই যে মেয়েদের জাগরণ, মেয়েদের আজকে সমানভাবে চলা ইয়াতে দুনিয়াতে, এটার জন্য বেগম রোকেয়ার অবদান কি কম? কবি নজরুল ইসলাম কি বলেছিলেন? বিশ্বের যাকে সুন্দর চিরকল্যাণকর করিয়েছে নারী অর্ধেক। কোনো বাণী শুধু না, এই প্রসঙ্গে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই। আমার এক নানি বেগম রোকেয়া মারা যাওয়ার সম্ভবত 1-2 বছর পরেই ঠিক
আমার মামার বাড়ি যেখানে সোনামুড়ি উপজেলার জগদল গ্রাম, সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 21 বছর তিনি চালিয়েছেন। ওই আদর্শটাকে বুকে ধারণ করি তো ওই সময় এমন ছিল। তিনি তার বাবার পরিবার, তার স্বামীর পরিবার তাকে সহযোগিতা করেন এবং গ্রামের মানুষ তাকে সহযোগিতা। আমার মা খালারা কিন্তু এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন, 21 বছর তিনি চালিয়েছিলেন। যাক, নারী দিবসে বেগম রোকেয়াকে স্মরণ করার জন্য আনন্দ। আর একটা কথা দেখেন, এই সিলেট, বাংলাদেশ তথা সিলেটে একটু বেশি এটা, যে ওই যে আইএলস করে যে ব্রিটেনে যাওয়ার, এখানে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে 80,000-কে ভিসা ব্যবস্থা থেকে বঞ্চিত করা হয়। এটা নিয়ে সম্ভবত কালকেও কিছু একটা হয়েছিল। এই বিষয়টা তো নেতিবাচক। বাংলাদেশ আমাদের ভাবমূর্তি যেখানে উজ্জ্বল হওয়ার কথা সেখানে ম্লান হচ্ছে কিছু মানুষের কারণে। শুধু অপব্যবস্থাটা করার জন্য অন্য ভাবে পাশ করে দেওয়া হয়েছে। আমি নিজে তো অবদানের মাধ্যমে কিছু আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দেখেছি আইএলটিএস করে বিদেশ চলে গেছে, কিন্তু আমার জানা মতে সে ইংরেজির কিছুই জানে না। এই স্কোর তোলা তার পক্ষে অসম্ভব। এই যে স্কোরগুলো দেওয়া হয় কিছু কিছু লেনদেনের ভিত্তিতে, এটাই কিন্তু প্রমাণ হয়। আমি নিজেই এই মেসেজটুকু আমার নিজেরই প্রশ্ন যে যারা ইংরেজি তেমন জানে না বা সার্টিফিকেট ধরিয়ে সে কিন্তু দেখা যায় যে 6 পেয়ে যাচ্ছে, সেটাই 5 পেয়ে যাচ্ছে, কিভাবে হয়? সুতরাং অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং যে সংস্থাগুলো করছে, অবশ্যই এই সংস্থাগুলোর ব্যাপারে, এমন সংস্থা আছে, ভুয়া সংস্থা আছে, বাইরে মানুষ পাঠায়, এই করে বানায় দেয় একটা, অনেক কিছু আছে। আমার মনে হয় একটা যুব সমাজের প্রতি আপনার একটা মেসেজ, এই তো সব যুব সমাজের তো সত্যিকার অর্থে যারা জানবে তাদের মধ্যে হয় কি এক ধরনের আগ্রহটা এত বেড়ে যায় যে বাছ বিচার করতে পারে না, বা অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে, প্রচারণা দেখে আকৃষ্ট হয়ে যায়। অভিভাবকদেরও দায়িত্ব আছে, তাদেরও দায়িত্ব আছে, আর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্য যারা আছেন, তারা এই যে ভুয়া প্রতিষ্ঠান বা এই যে ভুয়া কর্মকাণ্ড সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়। এইরকমই হতাশার খবর আরো কিছু আছে, দেখে আমরা স্থানীয় পত্রিকা দিকে যাই। ইউরোপে রাজনৈতিক অনেক অনেক ধন্যবাদ। ওই খবরের সাথে সংশ্লিষ্ট খবরই একদম। প্রিয় দর্শক, আমাদের হাতে যেহেতু আরো স্থানীয় দুটি পত্রিকা আছে, জাতীয় পত্রিকা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করলাম অতিথির কাছ থেকে সুন্দর বিশ্লেষণের মধ্য দিয়ে। আমরা হাতে নিচ্ছি প্রথমেই স্থানীয় দৈনিক উত্তর পূর্ব। উত্তর পূর্বে নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার গুরুত্ব আরো খবর, সিলেটে দুর্নীতি বিরোধী দিবস উদযাপন, দেশকে দুর্নীতি মুক্ত করতে সরকারি সেবা সহজ করতে হবে। বিভাগীয় কমিশনের বক্তব্য। পরিবেশ অধিদপ্তরের অভিযান, 14 প্রতিষ্ঠানে 8 লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ। এটা গতানুগতিক নিয়মের মধ্যেই পড়ছে আর কি, এটা আর কি। অভিযুক্তের বিরুদ্ধে মামলার আহ্বান পুলিশের, লিবিয়া থেকে ওই যে ভূমি ইয়েতে পাঠানোর ব্যাপারে ওই নিয়ে কথা আসছে। সাগর দিঘির পারে মামলা করলে হয়তো পুলিশ আসবেন, আমি কাছে সরাসরি আসবো আপনার কাছে আবারও। সাগর দিঘির পারে সিআইডি কর্মকর্তাকে ছুটিকাঘাত, 6 মামলার গ্রেপ্তার। কালকে সেটা ইয়াতেও আসছে, টিভিতেও দেখানো হয়েছে খবরটি, সংবাদ সম্মেলন করা হয়েছে। এই ছিল মোটামুটি। না, আর একটি খবর, ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িটা, পড়েছি। আর শেষ পৃষ্ঠায় পড়িনি উত্তর পূর্ব শেষ পৃষ্ঠায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভাগীয় কমিশন, নারীদের যথার্থ মর্যাদা দিতে হবে, যেটা আগে রাষ্ট্রীয় বেগম রোকেয়া দিবসকে পালন করেছেন আপনি। খালেদা জিয়ার সুস্থতা কামনায় মংলাবাজারে দোয়া মাহফিল সবসময় হয়ে আসছে পর থেকে। বেগম রোকেয়ার আদর্শকে সমাজে ছড়িয়ে দিতে হবে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অনুষ্ঠানে। গণসংযোগকালে খন্দকার মুক্তাদির, সিলেটের শিল্প বাণিজ্যের প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। খুব ভালো ভালো কিন্তু উনি গণসংযোগের কথা বলছেন। দক্ষিণ সুরমে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন। গোলাপগঞ্জে ইমরান চৌধুরীর গণসংযোগ। বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন কামরান তালুকদার। জন্তাপুরে ভারতীয় কম্বল সহ 2 জন আটক। কেমুসাসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কেমুসাসে বইমেলা চলছে সেই উপলক্ষে। সিলেট 67টি হারানো মোবাইল ফোন উদ্ধার করলো পুলিশ। এই যে পুলিশে যে পারে তার একটা প্রমাণ উদাহরণ পারল।
আরো খবর, আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ সভা, ছাতক জেলার দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নতুন আরেকটি আন্দোলন শুরু হচ্ছে। বন বিভাগে অভিযানে উদ্ধার 56 বালি হাঁস অবমুক্ত। এই হাঁসগুলো ধরা নিষিদ্ধ আছে, তারপরও ধরার পরে অবমুক্ত হয়েছে, একটি ভালো খবর। সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন 8 জানুয়ারি। কানাইঘাটে মুফতি আবুল হাসান, আগামীর সংসদ হবে ইসলামের। রোকেয়া দিবসে মহিলা ফোরামের আলোচনা সভা। গোলাপগঞ্জে ইমরান চৌধুরীর গণসংযোগে যে নির্বাচনকে সামনে থেকে খবরটি আসছে আপনার কাছে। আবারও কিছু খবরের বিশ্লেষণের জন্য সাগরদ্বীপ ঘাটের সিআইডি কর্মকর্তাকে সিলেটের একটি আলোচিত খবর দায়িত্ব পালন করেছে, আসামিকে গ্রেপ্তার করেছে যথাযথভাবে। আমরা মনে করি যে অন্যান্য মামলার যারা আসামি আছে, অন্যান্য ঘটনা যারা আসামি আছে, তারাও গ্রেপ্তার হবে, তাদের তৎপরতা আরো বৃদ্ধি পাবে। আমি দুর্নীতি বিরোধী যে দিবসটা পালিত হয়েছে, এইটা আমাদের সবারই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ছিল। সিলেটে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে, প্রশাসনিক উদ্যোগও হয়েছে, দুর্নীতি প্রতিরোধ কমিটিও দিনটি পালন এবং অন্যান্য সংস্থাও পালন করেছে। একটি বক্তব্য, সেবা সহজ করতে হবে, তাহলে দুর্নীতি কমবে। এই ধরনের একটা নির্মূল হবে, নির্মূল হবে এটা মনে করা যায় না, কিন্তু দুর্নীতি বাড়ছে, ক্রমশ বাড়ছে, নানা জটিলতার কারণে বাড়ছে, মানসিকতার পরিবর্তন না হয় বাড়ছে। এই জন্য একটি প্রতিপাদ্য সেখানে ব্যক্ত করা হয়েছে। কিন্তু প্রতিপাদ্য সবসময় থাকে, এটা প্রত্যেকটা দিবসের সাথে থাকে, কিন্তু আমরা এই প্রতিবদ্ধতাকে কতটা ধারণ করি। বক্তৃতা যারা আমরা করি তারাও বড় বড় কথা বলি, কিন্তু বাস্তবে আমি সেই কথাটা কতটুকু মানি, বা সেই যে বক্তৃতাটা অন্যকে যে উপদেশটা দেওয়ার আগে আমি চিন্তা করলাম কিনা যে আমি একটা কথা আমার স্মরণ হলো যে বিদেশি পণ্য ব্যবহারের জন্য আমরা অনেক সময় নেতারা বক্তব্য রাখে। আমি একটা অনুষ্ঠান দেখছি, বিদেশি শাল গায়ে দিয়েই উনি বক্তব্য রাখছেন, বিদেশি পণ্য। এগুলো আমার, অর্থাৎ আমার ব্যাপারে না, এটা আপনার ব্যাপার। আমি যা বলবো সেটা আপনার ব্যাপারে। যদি সহজ, দুর্নীতি বিরুদ্ধে আমাদের দুদক আছে, কমিশন, তারা কাজ করছে, নানা প্রশ্ন আছে, এরপরও তারা কাজ করছে। আমরা আশা করবো যে দুদককে আরো শক্তিশালী করা। জি, অনেক সময় বলা হয় দুদক খুব দুর্বল, নখ দন্তহীন ব্যাঘ্র বলা হয়, কিন্তু আমরা দুদককে ব্যাঘ্র হিসাবে দেখতে চাই। আসলে নিয়ম কানুন গুলো যদি একটু সহজ করা হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু দুর্নীতিতে যাবে না। নিয়ম কানুন কঠিন হলেও এখানে যে মানসিকতা, মনে করেন একটা ব্যবসায়ীর উপর যে কর নির্ধারণ করা হয়, ইনকাম ট্যাক্স, যেটা ট্যাক্সের যদি সত্যিকার অর্থে যে ট্যাক্স নির্ধারণ করেছে ওটা যদি হিসাব করে দেয়, ব্যবসায়ের অস্তিত্ব থাকবে না। তাহলে ওগুলোকে সহজ করে দেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু এখন তো এই যে অনলাইনে অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেকটা সহজ হয়ে গেছে। সহজ হয়েছে, কিন্তু করের হার তো কমাতে হবে। হার কমানোটা তো দুর্নীতির বিষয় না, হার বেশি থাকার কারণে দুর্নীতি না, ওইটা হচ্ছে নীতিমালার ব্যাপার, সরকারের সিদ্ধান্ত। আমি সেটা দুর্নীতিটা তো ওই নীতিমালা বেশি থাকার কারণেই তখন তখন অন্যভাবে একটা নীতি আইন আছে, আইন তো দুর্নীতি করে না। যে আইনটা বাস্তবায়নে দুর্নীতি হয়, বাস্তবায়নে দুর্নীতি হয় তখনই যখন একজনের স্বার্থের বাইরে চলে যায়, তখন এটা তো নীতিমালার ওই জায়গায় অন্য সমস্যা। নীতিমালার সরকার নীতিমালার বা যে আইনটা প্রণয়ন করা হয় তখন এটা প্রতিবাদ করা, তখন এটা সংশোধন করা উচিত, কিন্তু নীতিমালার দোহাই দিয়ে দুর্নীতি হবে তা তো হতে পারে। আসলে ভুক্তভোগীরা যেরকম ভুক্তভোগী তারা বুঝবে। তাদের বলা হয়েছিল কিছুদিন ধরে একটা আলোচনা ছিল যে আমাদের সংবিধান নিয়ে, সংবিধান স্বৈরাচার তৈরি করে, সংবিধান তো স্বৈরাচার করে না, তৈরি করে না। সংবিধান সংবিধানকে একটা আশ্রয় হিসেবে ধরে, সংবিধানকে সামনে রেখে স্বৈরাচার তার স্বৈরাচারী কার্যকলাপ, এবং তাকে এখানে কাটাছেড়া করা হয়। তখন সংবিধান কাটাছেড়া করার প্রয়োজনেই করা হয়, কিন্তু কোনো কোনো জায়গায় হয়তো কাটাছেড়া এমনভাবে করা হয় যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য করা হয়, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়, কিন্তু সংবিধান তো স্বৈরাচার তৈরি করার জন্য বানানো হয়নি। এইভাবে আইনটা বানানো কল্যাণের জন্য, আইনটা প্রয়োগের ক্ষেত্রে গিয়েই দুর্নীতিটা হয়। দুর্নীতি আরেকটা ব্যাপার হচ্ছে যে দুর্নীতি একতরফা হয় না, দুদিক থেকেই হয়। এটার একটু আলোচনা করবেন আপনি। রাও ওই যে কামরানীর যে আমাদের বুদ্ধিজীবীদের ডিসেম্বরে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 14 ডিসেম্বর, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। রাও ফরমানের নেতৃত্বে এই অপকর্মটা চালানো হয়েছিল, এবং বাংলাদেশের যারা তখনকার আলবদর আল শামস ছিল তাদের সহযোগী বাংলাদেশেরই মানুষ, তারা তাদেরকে সহযোগিতা করেছে। আমাদের দেশ সেরা, জাতির সেরা সন্তান যারা, তাদেরকে ধরে ধরে নিয়ে হত্যা করা। সারা বছরই কিন্তু আমাদের সন্তান
বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছে, ওই সময় সবচেয়ে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। শেষ পৃষ্ঠায় নারীদের ব্যাপারটা আমরা কথা বললাম, তাহলে আমরা অন্য পত্রিকার দিকে চলে যাই। আমাদের সময় দর্শক, আমাদের সময় শেষ। কাদির বাজার পত্রিকাটা আমি পড়ি, দু একটি আলোচনা শুনবো, আজকে বিশ্লেষণ শুনতে যাচ্ছে। ডেভিল মতিন খেকু এখন গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজমিরিগঞ্জে দুদফা সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত শতাধিক, পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি। প্রধান বিচারপতির কাছে 300 বিচারক চেয়েছে ইসি। আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, যেটা আপনি আগে বলেছেন, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ইত্যাদি এখনো বাকি আছে। ট্রেনের ভাড়া বাড়লো, খুব সহজ ভাবে মানুষ যাতায়াত করতো যে রেলপথ, সেখানেও ভাড়া বৃদ্ধি করা হলো। সহজ কি, তো টিকিট পাওয়া যায় না, তারপরে টিকিট পাওয়া যায়। ভাড়া বাড়লে অনেক সময় মানুষের সহ্য করে নেয়, কিন্তু টিকিট যখন পায় না তখন আরো বিড়ম্বনাটা বেশি হয়। ঠিক আছে, আপনি একটা ভালো দিকটাও উল্লেখ করার চেষ্টা করেছেন। আপনি নগরীতে আসামি ধরতে গিয়ে সিআইডি আগে আলোচনা করেছি আমরা। সিলেটে 14টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে 8 লাখ টাকা, এটা আমরা করেছি। দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকারি সেবা সহজ করতে হবে, সেটা একটু আগে আপনি আলোচনা করলেন। সকলের সচেতনতা ও প্রতিরোধই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে, দুদক পরিচালক। সিলেটে হারিয়ে যাওয়া 67 মোবাইল ফোন উদ্ধার, যেটা পুলিশ পারে, এটা আমি প্রমাণ করেছি, আর একটি পত্রিকা করেছি। পুলিশে বড় রদবদল হচ্ছে, আর একটি খবর আসছে। সিলেটে আজ উদযাপিত হবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2025। শেষ পৃষ্ঠায় কাজীর বাজারের শেষ পৃষ্ঠায় খালেদা জিয়া সুস্থতা, মঙ্গলবাজারে দোয়া মাহফিল। মেডিকেল পরীক্ষা মেডিকেলের ভর্তি পরীক্ষার শুক্রবারে। সমাজসেবা ও সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীদের সম্মান করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। নারী দিবস উদযাপনে কথাটি বিভিন্ন পত্রিকায় এসছে। সিলেটের চণ্ডীপুলে বস্তাবন্দি 56টি পাখি উদ্ধারের পর আকাশে অবমুক্ত, ভালো দিক। ধর্মপাশায় আটক হওয়া 2 শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত, পাখির ভালো খবর। সিলেটে বিনিয়োগ ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার সময়ের দাবি। সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন 8 জানুয়ারি। গোয়াইনঘাটে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার। মাধবপুরে সড়ক দুর্ঘটনা, নিহত 1, আহত 1। সব শিক্ষা প্রতিষ্ঠানে মাউসির জরুরি নির্দেশনা। এই ছিল কাজীবাজার শেষ পৃষ্ঠা। ভিতরের পাতা সম্পাদকীয় কলমটা একটু পড়ে শোনাই। শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক, সম্পাদকীয় কলাম। শান্তি শৃঙ্খলার কথা বলা হয়েছে। সম্পাদকীয় একজন সাংবাদিক হিসাবে এই শান্তি শৃঙ্খলা যেটা সম্পাদকীয় চাচ্ছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? শান্তি শৃঙ্খলা সর্বক্ষেত্রে বজায় থাকুক, প্রত্যাশা করেছেন। শান্তি শৃঙ্খলা আমরা সবাই চাই, শান্তি থাকুক, শৃঙ্খলা থাকুক, এটা সবারই দায়িত্ব, শুধু আপনি আমি না, বা আমরা সাংবাদিকরা শুধু না, সবারই কামনা। এবং আপনার মনে করি যে শান্তি সবসময় বহাল থাকলে সমাজটা ভালো থাকে, দেশটা এগিয়ে যায়। কিন্তু অশান্তির দাবানল তো আমরা দেখছি চারদিকে। এই যে হবিগঞ্জ, বিশেষ করে এই যে হবিগঞ্জের যে ঘটনাটা, হবিগঞ্জের শান্তির কথা চাচ্ছেন, অশান্তির হবিগঞ্জ। হবিগঞ্জের এই ধরনের ঘটনা, হবিগঞ্জের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এটা ছোট্ট বিষয় নিয়ে, এখানে একটা ফেসবুক পোস্ট নিয়ে বিএনপির 2 গ্রুপে তুচ্ছ ঘটনায় বড় কিছু মানে নেতিবাচক ফলাফল। এই যে আমাদের সহনশীলতা এবারে জিরোতে চলে আসে। বিশেষ করে এই জায়গাটা কেন হচ্ছে, মানে সহনশীলতা, এই তো বললাম যে হবিগঞ্জটা আগে থেকেই এই অবস্থায়। এখানে আমি যতদূর জানি পুলিশ প্রশাসন থেকে এখানে সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড চালানো হয়েছিল, যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। আমরা জানি যে সংস্কৃতি মানুষের মন মানসিকতার বিকাশ ঘটায়। আরো কিছু কাজ করা হয়েছিল, কিন্তু ফল হচ্ছে না। এই যে একটা ঘটনা ঘটলো, এই উগ্রতা কি কোনো মানে একটা কোনো এলাকার জন্য, বিশেষ কিছু তারা খাওয়া দাওয়া করে তারা একটা ওই পরিবেশেই তারা বড় হচ্ছে, বা ওই পরিবেশটা তারা এখনো ধারণ করে আছে। অপসংস্কৃতি আমরা দেখি যে ব্রাহ্মণবাড়িয়া এর পাশেই, জি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, এবং সেটা হবিগঞ্জের পার্শ্ববর্তী এলাকায়। হয়তো একটা প্রভাব আর একটার উপর পড়েছে, এই ধরনের হতে পারে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, এরকম একটা খবর আছে। পুলিশের একটা চমৎকার একটা কাজ করেছে জেলা পুলিশ। 67টি মোবাইল ফোন তারা উদ্ধার করেছে, মালিকদেরকে গতকাল পৌঁছে দেওয়া হয়েছে। এটা একটা খুবই ভালো দিক। ছবিও দেখছি এখানে একজন নারীর হাতে তুলে দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে যারা মোবাইল হারিয়ে যায় তাদের কি করা উচিত? পুলিশকে লিখিত
মৌখিক না, লিখিত, এরা সবাই কিন্তু পুলিশের কাছে লিখিতভাবে দিয়েছিল। এবং এটা ফোনের একটা বিশেষ ইয়ে থাকে, এটাকে ওইটা পুলিশের তাদের কৌশল আছে। আমাদের পুলিশ তো আর আগের মতো না, আমাদের পুলিশ এখন অনেক স্মার্ট হয়ে গেছে, তারা হ্যাঁ স্মার্ট পুলিশ এবং অনেক উচ্চশিক্ষিত পুলিশ কিন্তু এখন, আগে কিন্তু এত শিক্ষার হারে কিন্তু এরকম ছিল না, আগে তো শিক্ষার হারও এরকম ছিল না, পুলিশকে ওইভাবে সম্মানও দেওয়া হতো না। এখন পুলিশকে সম্মানও দেওয়া হয়, পুলিশের জনগণের বন্ধু সেটা প্রতিষ্ঠার জন্য পুলিশ চেষ্টা করছে, আমার জানা মতে জনগণও চেষ্টা করছে। সুতরাং এই চেষ্টা যখন এক জায়গায় এসে পৌঁছে যাবে, তখন আমরা এমন একটা পুলিশ বাহিনী পাবো, এমন মানুষ পাবো দেশের, যে আমরা পরস্পর বন্ধু হয়ে দেশটাকে জনগণের পক্ষ থেকে এবং সিলটিভির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাতে পারি এই ব্যাপারটা নিয়ে আর কি। প্রিয় দর্শক, সময় শেষ, আর এগোতে পারছি না আমরা প্রতিদিনই একটি জাতীয় পত্রিকা, দুটি সিলেটের স্থানীয় পত্রিকা নিয়ে শিরোনাম পড়ি এবং একজন অতিথি থাকে। আজকের অতিথি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক, সুন্দর বিশ্লেষণ করেছেন। সময়ের অভাবে আরো হয়তো কিছু আমরা বিশ্লেষণ থেকে বঞ্চিত হলাম। প্রিয় দর্শক, এই সিলেটের তাজা খবরগুলো জানার জন্য সিল টিভিতে চোখ রাখুন, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন সিলেটকে জানার জন্য। আমরা তো অনলাইনে শুনি, তারপরে এই খবরগুলো, সব খবর কিন্তু অনলাইনে আসে না, পত্রিকা থেকে সংগ্রহ করি আমরা। আবারও কালকে এই সময় আপনার আমন্ত্রণ জানাচ্ছি এই খবর অনুষ্ঠানটি দেখার জন্য। পরিশেষে যার সহযোগিতায় এই অনুষ্ঠানটি আমরা সম্পরিচালিত করলাম, মালঞ্চ বুক সেন্টার, রাজা মেনশনের দ্বিতীয় তলায় মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে সঙ্গে থাকার সময়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।